হামলা মামলার ভয়কে তোয়াক্কা না করে দেশের মানুষের ভাত, ভোট, চাকুরির অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয় ছিলেন তিনি। সাম্য ছিলেন সংগ্রাম, প্রতিবাদ ও ভালোবাসার কণ্ঠস্বর। জীবনের শেষ দিন পর্যন্ত তার গলায় ছিল দৃঢ়তা, হৃদয়ে ছিল দায়বদ্ধতা। গত 8 জানুয়ারি 2025 ফেসবুকে এক পোস্টেও তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সে পোস্টে প্রশাসনের উদাসীনতার প্রতি তার অসন্তোষ ছিল স্পষ্ট। ব্যক্তি জীবনে সাম্য ছিলেন অকৃপণ, সাহায্যের অনুরোধ করে কেউ ফিরে যেতে হয়নি। নিজে নানা সংকটে থাকলেও অন্যের জন্য ছিলেন নির্ভরতার আশ্রয়। সেই সাম্য, যিনি নিজের জীবনের চেয়ে বড় করে দেখতেন মানুষের অধিকার, তাকে নির্মমভাবে হত্যা করা হয় গত 13ই মে 2025। নিজ ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠান শেষে বন্ধুদের সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের মন্দির গেটের দিকে যাচ্ছিলেন তিনি। সেখানে উদ্দেশ্যমূলকভাবে একটি বাইকে ধাক্কা দেওয়া হয়, যার জেরে শুরু হয় তর্কাতর্কি, পরে ধাক্কাধাক্কি। এক পর্যায়ে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ঘাতক। সাম্যর বন্ধুরা দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চারদিকে ছড়িয়ে পড়ে সাম্যের মৃত্যুর খবর। বন্ধুরা ভেঙে পড়ে কান্নায়, মাতমে ছেয়ে যায় হাসপাতালের জরুরি বিভাগ। শুধু অনুপস্থিত থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়, অথচ প্রশাসনের কেউ সাম্যের পাশে এসে দাঁড়ায়নি। তাদের অনুপস্থিতি ছিল এক নির্মম নীরব ঘোষণা। সাম্যের যন্ত্রণায় তারা দায়বদ্ধ নয়। এই নৃশংসতা, এই নির্লজ্জ অবহেলা শুধু আমাদের ক্ষুব্ধ করেনি, আতঙ্কিত করে তুলেছে রীতিমতো। এই মৃত্যু কোনো একক ঘটনা নয়, এটি রাষ্ট্রীয় অব্যবস্থাপনা ও বিশ্ববিদ্যালয়ের অবহেলার নগ্ন বহিঃপ্রকাশ। আমরা বিশ্বাস করি এই রক্তের ঋণ শোধ করার একমাত্র পথ বিচার, জবাবদিহিতা এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা। সাংবাদিক বন্ধুগণ, গত 13ই মে 2025 রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের সহপাঠী শহীদ শাহরিয়ার আলম সাম্যকে সোহরাওয়ার্দী উদ্যানে নির্মমভাবে হত্যা করা হয়। এটি শুধু একজন ছাত্র নেতাকে ছুরিকাঘাতের ঘটনা নয়, এটি গোটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ অবনতি ও নিরাপত্তাহীনতার নগ্ন প্রকাশ। সাম্য শুধু একজন ছাত্রনেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের কলেজ বিশ্ববিদ্যালয় জীবনের অনুপ্রেরণা, একজন সংগ্রামী, সদা সক্রিয় তরুণ, যিনি গত জুলাইয়ের অভ্যুত্থানেও সাহসী ভূমিকা রেখেছিলেন। এই হত্যাকাণ্ড তাই ব্যক্তিগত শোক নয়, এটি আমাদের জুলাই অভ্যুত্থানের বুকে রক্তাক্ত এক আঘাত। গোটা ছাত্র সমাজ ও সচেতন নাগরিক সমাজ আজ শোকাহত, ক্ষুব্ধ এবং ক্ষোভে ফুঁসছে। আমরা শুধু ন্যায় বিচার চাই না, আমরা চাই এই হত্যার পেছনের কাঠামোগত ব্যর্থতা ও প্রশাসনিক গাফিলতির স্থায়ী সংস্কার। শহীদ সাম্য হত্যাকাণ্ডের বিচারিক অসঙ্গতি ও প্রশাসনিক ব্যর্থতা। হত্যাকাণ্ডের পর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যে দায়িত্ব জ্ঞানহীনতা, গাফিলতি ও বিচার বিমুখতা প্রত্যক্ষ করেছি, তা আমাদের শুধু গভীরভাবে ক্ষুব্ধই করেনি, এটি রাষ্ট্র ও প্রশাসনের নিষ্ঠুর অমানবিক মুখও উন্মোচিত করেছিল। সাম্যের হত্যাকাণ্ড সংঘটিত হয় আনুমানিক রাত 11:30টায়, কিন্তু সেই ভয়াবহ ঘটনাস্থলে অর্থাৎ ক্রাইম সিন ভোর 6টা পর্যন্ত ছিল পুরোপুরি অরক্ষিত। সেখানে উপস্থিত শিক্ষার্থীরা ক্রাইম সিন প্রোটেকশন করতে ইট দিয়ে রাখে ঘটনাস্থলের চারপাশে। পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী সংরক্ষণের নামে যা করে তা ছিল নিছক প্রহসন, কয়েকটি ইট ফেলে দিয়ে টেকনিক্যাল প্রোটেকশনের অভিনয়। আধুনিক তদন্ত প্রক্রিয়ার প্রাথমিক পর্যায়ে যে পেশাগত মান থাকা উচিত, তা এখানে সম্পূর্ণভাবে অনুপস্থিত ছিল। এই অবহেলা যেন অবচেতনে সাগর রুনি হত্যাকাণ্ডের স্মৃতি ফিরিয়ে আনে, যেখানে একইভাবে অপর্যাপ্ত তদন্ত ও সুরক্ষা ব্যবস্থার কারণে আজও বিচার অধরা। উল্লেখযোগ্য যে ঘটনার পর 6 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর শুধুমাত্র শিক্ষার্থীদের চাপে পুলিশ ঘটনাস্থলে আসে। তারও 2 ঘন্টা পর ফরেনসিক টিম উপস্থিত হয়। এই দেরি নিছক অযোগ্যতা নয়, বরং ইচ্ছাকৃত বিলম্বের আশঙ্কাকে উস্কে দেয়। প্রশ্ন জাগে, পুলিশ কার স্বার্থ রক্ষায় এই নীরবতা পালন করছিল? সবচেয়ে লজ্জাজনক বিষয় হলো, যেখানে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ছিল ক্রাইম সিন সুরক্ষিত রাখা, সেখানে শিক্ষার্থীরা নিজেরাই ইট দিয়ে ঘটনাস্থল ঘিরে রাখার উদ্যোগ নেয়। আর এই ঘটনার 144 ঘন্টা অর্থাৎ হত্যাকাণ্ডের 6ষ্ঠ দিনেও কোনো আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যক্ষদর্শীদের সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যায়নি। এটি প্রশাসনিক ব্যর্থতা নয়,
এটি এক ধরনের নীরব সম্মতি, এক ধরনের অব্যবস্থাপনার ছত্রছায়ায় অপরাধকে লুকিয়ে রাখার প্রচেষ্টা। এছাড়াও শাম্যকে ছুরিকাঘাত করার পর তার বন্ধুরা সেখানে থাকা আরো কিছু মানুষের সহায়তায় 2 জন হামলাকারীকে আটক করে এবং শাম্যকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও পুলিশ তখন তাদের আটক করেনি, বরং আমরা দেখি পরে একটি সাজানো নাটক। সম্ভবত হাসপাতাল থেকে নাটকীয়ভাবে তাদের আটক দেখানো হয়। এসব ঘটনা কেবল সন্দেহের উদ্রেক ঘটায় না, বরং আমাদের নিশ্চিত করে যে এই তদন্ত প্রক্রিয়া শুরু থেকেই উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত এবং বিলম্বিত করা হয়েছে। আরো উদ্বেগজনক বিষয় হলো, ঘটনার পর দিন থেকেই সিসিটিভি ফুটেজ সংগ্রহের ক্ষেত্রে আমরা এক ধরনের নাটকীয়তা লক্ষ্য করছি। শুরুতে পুলিশের পক্ষ থেকে ফুটেজ সংগ্রহের নিশ্চয়তা দেয়া হলেও পরে জানানো হয় যে গত 10 দিনের কোনো ফুটেজ নেই। অথচ বাংলা একাডেমি, পরমাণু শক্তি কমিশনের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোর আশেপাশে সিসিটিভি ক্যামেরা অকেজো হয়ে থাকা আমাদের কাছে একেবারেই অবিশ্বাস্য। আমাদের আশঙ্কা এই অকার্যকর অবস্থার পেছনে পরিকল্পিত কিছু রয়েছে। এছাড়াও হত্যাকাণ্ডের পর গ্রেপ্তারকৃতদের বিষয়ে প্রশাসনের ভাষ্য অসংগঠিত ও পরস্পর বিরোধী। কোষাধ্যক্ষ ও প্রক্টরের বক্তব্য সাংঘর্ষিক তথ্য উঠে এসেছে। এদিকে যারা প্রাথমিকভাবে গ্রেপ্তার হয়, পরে নাটকীয়ভাবে সমরিতা হাসপাতাল থেকে তাদের আবার গ্রেপ্তার দেখানো হয়। এটি কি সত্যি তদন্তের কৃতিত্বের বহিঃপ্রকাশ, নাকি প্রশাসন কোনো মূল অপরাধীকে আড়াল করতে এমন নাটক সাজিয়েছে? এই সন্দেহ আরো ঘনীভূত হয় যখন দেখা যায় ঘটনার পর 5 দিন পর্যন্ত আসামিদের রিমান্ড মঞ্জুরে গড়িমসি করা হয়েছে। একটি নৃশংস খুনের ঘটনায় যেখানে অবিলম্বে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো উচিত ছিল, সেখানে অযথা দেরি তদন্তকে ব্যাহত করেছে এবং ন্যায়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের হাতে লজিস্টিক, তথ্য প্রযুক্তি, জনবল সবই রয়েছে, কিন্তু তারপরও তদন্তে অগ্রগতি নেই, মূল আসামির খোঁজ নেই, স্বচ্ছতা নেই। এর অর্থ একটাই, এই তদন্তকে প্রভাবিত করার চেষ্টা চলছে। হয়তো কোনো রাজনৈতিক চাপ, প্রশাসনিক নির্দেশ বা পুলিশ বিভাগের অভ্যন্তরীণ গাফিলতি এই প্রক্রিয়াকে অবমাননাকর ও প্রশ্নবিদ্ধ করছে। এই পরিস্থিতিতে আমাদের একটাই দাবি, এই হত্যাকাণ্ডের স্বচ্ছ, নিরপেক্ষ ও সময়োপযোগী তদন্ত নিশ্চিত করা হোক। প্রকৃত খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। তদন্তের প্রতিটি ধাপ জনসম্মুখে তুলে ধরা হোক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ বিভাগ তাদের দায়িত্বহীনতার জন্য জবাবদিহির আওতায় আসুক। আপু মুখে বলি, ওইটা সাউন্ড একটু সমস্যা হয়, মুখে বললেই ভালো হয়। 9 মাসে 2 খুন ও বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে ভিসি প্রক্টর সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের চরম ব্যর্থতা। অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যূনতম চাওয়া ছিল একটি নিরাপদ ক্যাম্পাস, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও ক্যাম্পাসে আগত সাধারণ মানুষরা তাদের জানমাল নিয়ে শঙ্কা বোধ করবেন। অথচ আমরা দেখলাম অভ্যুত্থানের 2 মাস যেতে না যেতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি কলঙ্কিত হলো তোফাজ্জল হত্যার মধ্যে দিয়ে। তোফাজ্জল হোসেন হত্যা ও প্রশাসনের দায়। 2024 সালের 18 সেপ্টেম্বর দুপুর 2টার দিকে ফজলুল হক মুসলিম হল মাঠে শিক্ষার্থীদের ক্রিকেট ম্যাচ চলাকালীন 6টি মোবাইল চুরি হয়। পরে সন্ধ্যায় এক ফুটবল ম্যাচ চলাকালীন 6:45 নাগাদ মাঠে আসেন তোফাজ্জল হোসেন। কোন ধরনের তথ্য প্রমাণ ছাড়া সেলফ সন্দেহের ভিত্তিতে তাকে একদল ছাত্র ঘুষি ও লাথি মারতে শুরু করে। এরপর তারা তোফাজ্জলকে হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে নির্যাতন করা হয়। এক পর্যায়ে তোফাজ্জল ক্ষুধার জ্বালায় খাবার খাইতে চাইলে তাকে খাইয়ে দাইয়ে নিয়ে আবার শুরু করা হয় নির্মম নির্যাতন। এক পর্যায়ে তোফাজ্জলকে তার পরিবারের সদস্যদের ফোন নাম্বার দিতে বলা হলে তিনি তার চাচার ফোন নাম্বার দেন। পরবর্তীতে তোফাজ্জলের সেই চাচার কাছে 35,000 টাকা ক্ষতিপূরণ দাবি করে খুনিরা। তিনি টাকা দিতে অস্বীকার করলে ক্রিকেট স্ট্যাম্প ও বাঁশের লাঠি দিয়ে তোফাজ্জলকে ততক্ষণ পর্যন্ত পেটানো হয় যতক্ষণ পর্যন্ত না এই মানসিক ভারসাম্যহীন নিরাপরাধ মানুষটির বাঁচার সকল সম্ভাবনা শেষ হয়ে যায়। তোফাজ্জল অজ্ঞান হয়ে যাওয়ায় খুনিরা তাকে প্রক্টোরিয়াল টিমের সহায়তায় শাহবাগ থানায় নিলে শাহবাগ থানা থেকে তাকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে তোফাজ্জলকে গণপিটুনি দেওয়ার এই মহোৎসব মোটেই গোপনে হয়নি। রীতিমতো ফেসবুকে ঘোষণা দিয়ে
ছাত্রদেরকে আহ্বান জানানো হয়েছিল এই গণপিটুনিতে অংশ নিতে। ফজলুল হক হলের হাউস টিউটর সহ অন্য শিক্ষকরা সেখানে উপস্থিত হয়েও মবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ব্যর্থ হন। এমনকি খোদ প্রক্টোরিয়াল টিম সেখানে উপস্থিত হয়েও কিছু সময় থেকে আবার ফিরে যায়। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ঘন্টার পর ঘন্টা ধরে চলে এই মব সন্ত্রাস। এই ঘটনার বিচারের দাবিতে যে ভূমিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেয়ার কথা ছিল তা নিতেও তারা ব্যর্থ হয়। বিচার দ্রুত নিষ্পন্ন করার উদ্যোগ নেওয়া তো দূরস্থান, বরং এই বছরের ফেব্রুয়ারি মাসে পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিল করলে তার বিরুদ্ধে নারাজি আবেদন দাখিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। তোফাজ্জল হোসেনের চাচাতো বোন ও মামলার বাদী আসমা আক্তার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মামলার বিচার বিলম্বিত করার জন্যই এই নারাজি আবেদন দাখিল করা হয়েছে। প্রশাসনের অসহযোগিতা ও খুনিদের সহযোগীদের বাঁচানোর এই প্রয়াসের কারণেই এখনো চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার প্রক্রিয়া শেষ হয়নি। যে 21 জনের নাম প্রাথমিকভাবে সামনে এসেছিল তাদের অনেককে রক্ষা করার জন্যই প্রশাসনের তরফ থেকে দীর্ঘসূত্রিতা তৈরি হচ্ছে, এই অভিযোগও নানা গণমাধ্যম মারফত আমরা জানতে পেরেছি। জুলাই অভ্যুত্থানে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে চরম গাফিলতি। জুলাই অভ্যুত্থানে আন্দোলনকারীদের উপর হামলা চালানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন চরম গাফিলতি এবং খামখেয়ালিপনার পরিচয় দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে 128 জন হামলাকারীকে চিহ্নিত করে সাময়িক বহিষ্কার করেছে, যদিও এই তালিকায় বিশ্ববিদ্যালয়ের বাহিরের অনেকের নাম ছিল। চিহ্নিত অনেক হামলাকারীরা সেই তালিকায় ছিল না। পরবর্তীতে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে প্রশাসন জানিয়েছিল হামলাকারীদের এই তালিকা পূর্ণাঙ্গ নয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিগগিরই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে বিচারের আওতায় নিয়ে আসবে। কিন্তু অভ্যুত্থানের 9 মাস পার হয়ে গেল, আজও হামলাকারীদের পূর্ণাঙ্গ তালিকা এবং বিচার এই প্রশাসন করতে পারেনি। জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে গঠিত প্রশাসন, সে প্রশাসন জুলাইয়ের শহীদ এবং আহতদের প্রতি যেন চরম অবহেলা করছে। রাতের আধারে শেখ হাসিনার ঘৃণা স্তম্ভের গ্রাফিতি মোছা ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়। জুলাই অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ স্মারক ছিল রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারের গায়ে আঁকা শেখ হাসিনার গ্রাফিতিটি। খুনি হাসিনার পেটোয়া বাহিনী ছাত্রলীগ এই গ্রাফিতিটি এঁকেছিল। অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে 3রা আগস্ট ছাত্র জনতা এই গ্রাফিতিটিতে জুতা নিক্ষেপ করে রং ও কাদা ছিটিয়ে শেখ হাসিনার প্রতি তাদের স্বতঃস্ফূর্ত ক্রোধ জানান দেয়। শেখ হাসিনার ধ্বংসপ্রাপ্ত এই গ্রাফিতির ছবি ফেসবুক মারফত সারা দেশে ছড়িয়ে পড়লে তা জনমনে আশা ও উদ্যমের সঞ্চার ঘটায়। পরবর্তীতে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই গ্রাফিতিটিকে স্বৈরাচার বিরুদ্ধে ঘৃণা স্তম্ভ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। গত 29শে ডিসেম্বর রাতের অন্ধকারে এই গ্রাফিতিটি মুছে ফেলা হয়। ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হয় এবং প্রক্টরের সাথে যোগাযোগ করে। প্রক্টরের পক্ষ থেকে জানানো হয়, গোয়েন্দা সংস্থা NSI এর এক কর্মকর্তা ব্যক্তির তরফ থেকে তাকে ওয়াকিবহাল করা হয়েছিল যে এই গ্রাফিতিটি মোছা হবে এবং তিনি অজ্ঞতাবশত এই গ্রাফিতির ঐতিহাসিক তাৎপর্য জানতো না বিধায় গ্রাফিতি মোছার বিষয়টিতে সম্মতি দিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করলে তিনি একাধিকবার ক্ষমা প্রার্থনা করেন। তবে উদ্বেগের বিষয় এই যে পরবর্তীতে তিনি এমন NSI এর কর্তা ব্যক্তির নাম নেয়ার বিষয়টি অস্বীকার করেন এবং রীতিমতো বিবৃতি দিয়ে জানান এই ঘটনার সাথে গোয়েন্দা সংস্থা NSI এর কোনো সংশ্লিষ্টতা নেই। তার সিদ্ধান্তে এই গ্রাফিতি মোছা হয়েছিল সে বিষয়ে অস্পষ্টতা আজ পর্যন্ত দূর হয়নি এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো দায়িত্বশীল ব্যক্তিকেই জবাবদিহিতায় আনতে সক্ষম হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে গোয়েন্দা সংস্থাগুলো কি ধরনের যোগাযোগ বজায় রাখছে এবং সে বিষয়ে কেন শিক্ষার্থীরা অবগত না তা নিয়েও কোনো স্পষ্ট উত্তর আমরা আজও পাইনি। একজন দায়িত্বশীল ব্যক্তি এহেন গুরুত্বপূর্ণ একটি বিষয়ে একবার এক এক কথা বলার পরও কিভাবে তিনি পদে থাকার যোগ্যতা রাখেন সেই প্রশ্ন আমরা রাখতে চাই। নববর্ষের শোভাযাত্রার উদ্দেশ্যে বানানো শেখ হাসিনার মোটিফে অগ্নিসংযোগ ও প্রশাসনের দায়। বাংলা নববর্ষ বরণ করার উপলক্ষে চারুকলা প্রশাসনের তরফ থেকে শেখ হাসিনার একটি দানবী আকৃতির মোটিফ নির্মাণ করা হয় এবছরের এপ্রিল মাসে। পূর্ণাঙ্গ নিরাপত্তা বেষ্টনী ও সিসিটিভি ক্যামেরা থাকার পরেও 11 এপ্রিল রাতের বেলা এক দুষ্কৃতী চারুকলায় প্রবেশ করে শেখ হাসিনা সেই মোটিফটি পুড়িয়ে দেন।
এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আশ্বস্ত করা হয় যে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি মামলাও করা হয়। পরবর্তীতে প্রক্টর মারফত আরবি বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম রাকিবের নাম সামনে আসলেও তাকে গ্রেফতার করানোর বা বিষয়টি শিক্ষার্থীদের কাছে খোলাসা করার কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাসমূহের যোগসাজশের যে নিদর্শন আমরা ইতিপূর্বে পেয়েছি তাতে এই ঘটনাটিকে সরলভাবে দেখার কোনো সুযোগ আমাদের সামনে থাকে না। ঘটনাটি ঘটার পর যে প্রতিক্রিয়া শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছিল তা প্রশমিত হওয়ার সাথে সাথেই ঘটনাটি নিয়ে প্রশাসনের যাবতীয় উদ্যম ও আগ্রহ যে হারিয়ে গিয়েছে তা থেকে কোনো বিবেচনা বোধ সম্পন্ন মানুষের কাছেই প্রতীয়মান হবে। আমাদের ভীতির জায়গাটি হলো এই প্রশাসন বহাল তবিয়তে থাকলে সাম্য হত্যাকাণ্ডের বিষয়টি জনমন থেকে ঝাপসা হয়ে গেলে এই বিষয়ে প্রশাসন একইভাবে দায় এড়ানোর ভূমিকা গ্রহণ করবে। সাম্য হত্যাকাণ্ডের পরও দেখা গেল বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেনি, বরঞ্চ মামলা করার জন্য সাম্যের পরিবারের উপর নানান ধরনের হুমকি বা ঝুঁকি আসতে পারে সেটা এড়িয়ে প্রশাসনের পক্ষ থেকে বাদী হয়ে মামলা করা যেত। আমরা আরো দেখলাম সাম্যের মৃত্যুর পরের দিন বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিকভাবে পূর্ণ কার্যদিবস চলেছে। মৃত্যুর একদিন পরে 15 মে প্রহসনমূলক অর্ধ দিবস শোক পালন করা হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। প্রহসনের অর্ধ দিবস শোক প্রত্যাখ্যান করে সন্ত্রাস বিরোধী শিক্ষার্থীবৃন্দের ডাকা ধর্মঘটের চাপে পরবর্তীতে পূর্ণ দিবস করা হয়। এছাড়া পুলিশ কর্মকর্তাদের সাথে বৈঠকে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি রাখা হয় নাই। উক্ত ঘটনার প্রবাহে আমরা আশঙ্কা করছি যে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে সাম্যের বিচার কার্য সম্পন্ন করতে রাষ্ট্রকে চাপ প্রদান করার যে কাজটি তাদের দায়িত্বের মধ্যে পড়ে সেই দায়িত্ব তারা পালন করবে না। দেশ জুড়ে বিচারহীনতার সংস্কৃতি, রাষ্ট্রীয় নিরাপত্তার বেহাল দশা ও ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা। 2024 সালের 5 আগস্টের পর বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর নানা স্তরে এক গভীর শূন্যতা ও সংকট দেখা দিয়েছে। বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা ব্যবস্থায় ধস নামার ফলে দেশ জুড়ে অপরাধ প্রবণতার মারাত্মকভাবে বেড়ে গেছে। যেমন নিরাপত্তা ব্যবস্থার ভাঙন। 2025 সালে প্রকাশিত গ্লোবাল ল অ্যান্ড অর্ডার ইন্ডেক্স 2024 অনুসারে বাংলাদেশ 124 দেশের মধ্যে 127তম অবস্থানে রয়েছে, যা বিচার ও নিরাপত্তা খাতে স্থবিরতা ও আস্থার অভাবকে স্পষ্ট করে। বিচারহীনতার সংস্কৃতি। 5 আগস্টের রক্তাক্ত গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ম্যান্ডেট ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত হত্যাযজ্ঞে নেতৃত্ব দেওয়া নেতাকর্মী ও তাদের সহযোগীদের বিচার। এই বিচারের ক্ষেত্রে এখন পর্যন্ত সরকার চরমভাবে ব্যর্থ। এছাড়া বিভিন্ন মব ভায়োলেন্স ও সহিংস ঘটনার বিচারে এই সরকারের সুস্পষ্ট গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে।